জনাব গোলাম মুর্তজা, ৬ মাস এর বেশি প্রায় ৭ মাস হতে চলল এবং শুরুতে যে পুলিশ বাহিনীতে দলীয়করণ, পুলিশের পালিয়ে যাওয়া, সে সমস্যাগুলোর কথা আমরা শুনেছি। এরপর থেকে তো এখন যৌথ বাহিনী তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনীর হাতে আছে, সেটা নিয়েও তারা মাঠে থাকার পরেও যে ক্রমশ অবনতির কথা আমরা শুনছি, সেটার ব্যাপারে আসলে কি করা যেতে পারে? স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ যদি করেনও, তাতেও কি সমাধান হচ্ছে? দেখেন, আমি কি করা যেতে পারে সেটা একটা ব্যাপার, আর কি করছি সেটা আরেকটা ব্যাপার। আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাগুলো বলে তিনি নিজের দায়টা ঢাকতে চেয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে কয়েকটি কথা বলি। আপনি যেটা বললেন ৬ মাস হয়ে গেছে, এর কথা সত্যি, কিন্তু একটি রাষ্ট্রের, একটা স্বাধীন দেশের একটা পুলিশ বাহিনী, আমি আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে কয়েকটা যুক্তি দিয়ে তারপরে আসছি। একটা স্বাধীন দেশের পুলিশ বাহিনী বলতে পুরো ব্যাপারটাকে যদি এক ধরনের প্রায় ধ্বংস করে দেওয়ার মতো একটা জায়গায় যদি পুলিশ বাহিনী পায়, সেই পুলিশ বাহিনীটাকে ঠিক করাটা খুবই কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার একটা কারণে, একটা হচ্ছে কেউ পালিয়েছে, কারো চাকরিচ্যুত করা হয়েছে, এর বাইরে এখনও যারা রয়ে গেছে এই ১৫-১৬ বছরে কে যে আওয়ামী লীগের দোসর না, এইটা বের করাটাও একটা মুশকিলের ব্যাপার হয়ে গেছে। অর্থাৎ চাইলেই পুলিশ বাহিনীটাকে পুরোপুরিভাবে অ্যাক্টিভ করা যাচ্ছে না। কিন্তু ৬ মাস সময়ের মধ্যে এটাও স্বীকার করতে হবে যে পুরোপুরিভাবে অ্যাক্টিভ করা না গেলেও এই সরকারের উদ্যোগের কারণেই অনেকটা অ্যাক্টিভ করা গেছে। থানায় কোনো লোকই ছিল না, এখন আনিস ভাই যেটা বললেন, গ্রাম থেকে আনা হলেও, অন্য জায়গা থেকে আনা হলেও লোক এখন আছে, এখন পুলিশ আছে রাস্তায়। আমি এখন পুলিশ দেখেন যে পুলিশ আছে, এটা একটা দিক। আর এর বাইরে ওই যে দলীয়করণের যে ব্যাপারটা আছে, সেটা একটা ব্যাপার আছে। আর তারপরে আসে এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছেন কি করছেন না, ৬ মাসেও কেন করতে পারলেন না। আমার কাছে মনে হয় যে কোনো একটা কথা যদিও বেশিবার বলা হয়, কাজ যদি না দেখানো যায় তাহলে মানুষের ভেতরে একটা বিরক্তি চলে আসে। যেমন আওয়ামী লীগের দোসররা এই কাজ করছে। আপনি খেয়াল করে দেখবেন, গাজীপুরের মেয়র, সাবেক মেয়র জাহাঙ্গীরের একটা অডিও ফাঁস হয়েছিল। সেই অডিওতে জাহাঙ্গীর খুব পরিষ্কার করে বলেছিল, যদি রাজধানীতে আমরা দিনের বেলায় থাকতে না পারি তাহলে রাজধানীবাসী রাতের বেলায় ঘুমাতে পারবে না। এই যে কথাটা বলা হলো, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি ওই কথাটাকে গুরুত্ব দিয়ে নিয়েছিলেন? আমি জানি না, নিয়েছেন বলে আমার কাছে মনে হয় না। নিয়েছে তো, এরপর দিনে তো অপারেশন টেবিল হান্ট, অপারেশন টেবিল হান্ট চালানো আর ওই কথাকে গুরুত্ব দিয়ে নেয়া, দুইটাকে আমি ঠিক একরকম করে বলছি না। তো বলছি না বলতে এই কারণে বোঝাচ্ছি যে ওইটাই যদি হতো তাহলে ওই অডিওটা নেওয়া হতো কোথা থেকে, কিভাবে, সত্যিই সেটা জাহাঙ্গীরের অডিও কিনা। সে বলছিল যে আমরা দল ঠিক করেছি, হুকুম দিলেই দল নেমে পড়বে। কিভাবে করেছিল, এতদিনে জনসমক্ষে আসা দরকার ছিল অথবা ব্যবস্থা নেওয়া দরকার ছিল। অপারেশন ডেভিল হান্ট একটা গড়পড়তা ধরা চলছে সন্ত্রাসীদের, কিন্তু সুনির্দিষ্ট করে ওই রকম ব্যাপারটা না, ওইটা আমরা দেখছি না। সুতরাং ওই জায়গাটাতে যাওয়া দরকার ছিল। সেটাতে না গিয়ে আমি যদি খালি গড়পড়তা বলি যে আওয়ামী লীগের দোসররা চলছে, তাতে দেশের মানুষের ভেতরে এক ধরনের, কথাটা যদি সত্যিও হয়, মানুষের ভেতরে একটা বিরক্তি তৈরি হয়ে আসে যে এখন আপনাদের পুলিশ আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী আছে, তারপরেও আপনার আওয়ামী লীগের দোসররা এসে কাজ করবে কেন, তাদেরকে আপনি ধরছেন না কেন, এইটা আসে। এটা একটা দিক গেল। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে গত কয়েকদিনে যে আলোচনাটা আমরা দেখছি, ভিকারুননিসা স্কুলের মেয়েরা আজকে রাস্তায় নেমে অবস্থান কর্মসূচি পালন করেছে। এই মেয়েরা কারা? এই মেয়েরা তারা যারা 5 আগস্ট পর্যন্ত রাস্তায় নেমেছিল বাবা মায়ের কথা না শুনে। এইটা আমার মাথায় রাখতে হবে। আমি খালি আওয়ামী লীগের দোসর এই কথাটা বলার সময় আয়নার সামনে আমাকে দাঁড়াতে হবে। ইডেন কলেজের যে মেয়েরা রাতের বেলা এসে মিছিল করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলে মেয়েরা আসবেন, এই যে তুষার সঙ্গে আছে, আমার চেয়ে ভালো বলতে পারবে, এরা কি সবাই আওয়ামী লীগের দোসর? এই তুষারদের সঙ্গে থেকে এরা আন্দোলন করেছে, ওদের পিছনে ছিল, ওরা সামনে নেতৃত্ব দিয়েছে। এই ছেলে মেয়েগুলো সামনে পিছনে থেকে ওদের শক্তি সাহস জুগিয়েছে। এদেরও তো অনেকে মারা গেছে, রেসিডেন্সিয়ালের যে ছেলেটা মারা গেছে, এখনকার দাবি তো তাদের। তো এইটাকে মানুষের বিবেচনায় নিতে হবে। আপনি বলবেন যে না, আগেও ঘটনা ঘটতো, বনশ্রীর ঘটনা এখন হুট করে প্রকাশিত হয়, এই সমস্ত কথা বলে মানুষকে বিরক্ত করবেন না। আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন নাই, মানুষকে গুলি করে ছিনতাই করে নিয়ে গেছে, আপনি ঠেকাতে পারেন নাই। কেউ তো বলছে না যে আগে বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটতো না। কেউ কি বলেছে যে বাংলাদেশে আগে এরকম কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটতো না? একজনও বলেনি। ডেফিনেটলি ঘটতো।
আগেও মানুষ ছিনতাই হতো, আগেও ডাকাতি হতো, কিন্তু আমি যখন দায়িত্বশীল একটা পদে আছি, আমি যদি বলি যে পূর্বের যে কোনো সময়ের চেয়ে ভালো আছে, মানেটা কি? পূর্বের যে কোনো সময় মানে কি? কোন পূর্বে বলতে কোনটা? পূর্ব বলতে কি আপনি 5, 6, 7, 8 যে সময় সরকার ছিল না সেই সময়ের সঙ্গের কথা বলছেন? ডেফিনেটলি সেই সময়ের থেকে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, এটা তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু একই সঙ্গে মানুষের আতঙ্ক কেন? এই আতঙ্কটা তো আপনাকে দূর করতে হবে। ভিকারুন্নিসার মেয়েরা কি প্রতিদিন মিছিল করতে নামে, রাস্তায় আসে, অবরোধ করে দাঁড়ায় বলে যে আমার বোনদের নিরাপত্তা দেন? তো কে আসে? ওকে কি কেউ নিয়ে আসলো? আপনাকে কথা বলার সময় এই জিনিসগুলো হিসাব করতে হবে। সুতরাং ওই অভিভাবকদের, ওই মানুষদেরকে আমি বারবার যে কথা বলছি, ক্ষমতায় থাকলে খুব সচেতন থাকতে হয় যে মানুষকে বিরক্ত করতে হয় না। জি। এমন কোনো কাজ করব না যাতে মানুষ বিরক্ত হয়, আমি অনেক কিছু না পারতে পারি। আসিফ নজরুল যেটা বলেছেন যে হ্যাঁ আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার উপায় নেই। আর স্বরাষ্ট্র উপদেষ্টা যদি বলেন যে না পরিস্থিতি ভালো হয়েছে, আরো ভালো হবে, কালকে থেকে দেখবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আলাদিনের চেরাগ না, এটা কালকে থেকে হুট করে কালকে থেকে দেখবেন আর কোনো সমস্যা থাকবে না, এইভাবে সারা পৃথিবীর কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে পারেন। এটা একটা লম্বা সময়ের প্রসেস, আপনাকে আস্তে আস্তে সামনের দিকে এগোতে হবে। জি।